আমাদের আজকের গল্প পার্থিব ঘোষের লেখা নৃশংস মাতৃত্ব। গল্পপাঠ অর্থাৎ প্রধান চরিত্রে এবং রিক্সাওয়ালা ও রোশন সিংয়ের চরিত্রে প্রতীক সিংহ রায়, কিশোরের চরিত্রে রিক মুখার্জি, কিশোরের পিসি এবং মায়ের চরিত্রে অন্তরা মণ্ডল, ঝিনুক এবং অন্যান্য মহিলা কণ্ঠে আমি অরিত্রা মণ্ডল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পার্থিব ঘোষের লেখা নৃশংস মাতৃত্ব। তখন আমি ক্লাস 5-এ পড়ি, হাই স্কুলে নতুন। কাজেই প্রথম কদিন স্কুলে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে চুপচাপ বসেই থাকতাম, অনেকটা সেই নির্বাক চলচ্চিত্রের মতো। কথা যে খুব একটা হয় না সেরকম নয়, তবে সেটা খুবই পড়াশোনা ভিত্তিক। স্কুলে সবার সঙ্গে যেরকম হই হুল্লোড় হয় সেটা আমি তখনও পাইনি। কিছুদিন কাটানোর পর একদিন একটা ছেলের সঙ্গে পরিচয় হলো, কিশোর গাঙ্গুলি। টিফিন টাইম, হঠাৎই সে এসে আমার সঙ্গে পরিচয় করলো। ছেলেটার বেশভূষা দেখে যা বুঝলাম সে বেশ বিত্তশালী পরিবারের। কিশোরের বর্ণনাতেও তা ফুটে উঠল। তার বাবার নাকি কলকাতায় প্রকাণ্ড দুটো রাইস মিল আছে, তার দাদুও চাকরি করত ভারতীয় রেলে। কাজেই তাদের পরিবারের সঙ্গে আমার কোনো তুলনাই চলে না। আমার বাবা একজন সিকিউরিটি গার্ড, আর সম্পত্তি বলতে বিঘে 2 জমি। সেখান থেকে যা ফলতো আর ওই অল্প মাইনের টাকায় কোনো রকমে সংসার চলতো। আর সেই জন্যেই প্রথমে কথা বলতে একটু ইতস্তত হলেও কিশোরকে দেখলাম কোনো দ্বিধা না করেই কথা বলতে লাগলো। দ্বিধা না থাকারই কথা, জীবিকা আলাদা আলাদা হলেও মনুষ্যত্বটাই তো সব থেকে বড়। সেটারই প্রতিফলন ঘটলো আমাদের মধ্যে। ক্রমশ আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। কিশোর যেন আমাকে পেয়ে অত্যন্ত খুশি। তার খুশির কারণ আমি বেশ ভালোই বুঝেছি। সে বড়ই সঙ্গীহীন। তার বাড়িতে সে ছাড়া মানুষ বলতে তার মা আর ঠাকুমা, যার জন্য তার বাল্যকাল আর 5টা ছেলের মতো আনন্দের ছিল না। ফলত আমার সঙ্গ পেয়ে সে যে অত্যন্ত তৃপ্তি বোধ করেছে তা বলাই বাহুল্য। সময় এগোতে লাগলো। আমরা কখন যে একে অপরের প্রাণ ভোমরা হয়ে উঠেছি তা ঠাহরি করে উঠতে পারলাম না। বেশ কয়েক বছর স্কুলের বাধা ধরা গণ্ডির মধ্যে সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে দিয়ে অতিবাহিত হলো। এখন আমরা সবেমাত্র ক্লাস 10-এর ফাইনাল এক্সাম দিয়েছি। বছরে স্কুলে আমাদের বন্ধুত্ব বেশ পরিচিত হয়েছে। কেউ কেউ তো আবার বলে নাকি আমরা নাকি একে অপরের হৃদয় এবং হৃদয়ের বেগ, যার একটি অন্যটি ছাড়া অসম্পূর্ণ। আমাদের পারিবারিক অবস্থাও এখন বেশ সচ্ছল। ফলত হাতে একটি মোবাইল পেয়েছি। কিশোরের ঠাকুমা মারা গেছেন কয়েক মাস হলো। একদিন সন্ধ্যাবেলায় 6 বছরের স্কুল জীবনটাকে ব্যালকনিতে বসে একটু রিমাইন্ড করছি, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। নাম দেখলাম কিশোর। ফোনটা রিসিভ করার পরই আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কিশোর বলে চলল, ওসব হ্যালো ট্যালো রাখ, মাধ্যমিক হয়ে গেছে, চল কোথাও ঘুরে আসি। আমি একটু থেমেই বললাম, আরে কোথায় যাবি? কোনো প্ল্যানিং নেই, কিছু নেই। কিশোর বলল, আহা, ওসব ভাবার দরকার নেই, আমি ভেবে রেখেছি আমার পিসির বাড়ি যাব। আমি বললাম, তোর পিসির বাড়ি? মানে সেই তো কোন উঠকো একটা গ্রামে। কিশোর বলল, আরে না না, একটু বেশি গ্রাম্য, তবে জায়গাটা খারাপ নয়, বেশ সুন্দর, গাছপালায় ঘেরা, পাশ দিয়ে নদী বয়ে গেছে, খুব শান্ত পরিবেশ। আর একটা কি জানিস, ভুতুড়ে কাণ্ড কারখানায় নাকি গ্রামটার বেশ নাম আছে। আমি প্রথমে একটা রাজি না হলেও ভূতের কথায় বেশ উৎসাহ পেলাম। ভূত জিনিসটাই কেমন যেন রহস্য রোমাঞ্চে মোড়া, তাই গেলে মন্দ হয় না। বাড়িতেও রাজি হয়ে গেল। ভূতের ব্যাপারটা গোপন রাখলাম, যদি মা বেঁকে বসে। সমস্ত পরিকল্পনা করে তার
2 দিন পর ট্রেনে করে রওনা দিলাম। অনেক দিন পর ট্রেনে করে কোথাও যাওয়া, তাই বেশ এনজয় করছিলাম। আর কিশোর যেখানে আছে সেখানে এনজয় না করে থাকা যায়? ওর মতো আমোদে ছেলের জুড়ি মেলা ভার। চুপচাপ থাকাটা ওর কাছে যেন মহাপাপ। এখনো মনে পড়ে স্কুলে একবার একটা ছেলে চুপচাপ থাকতো বলে তাকে আমাদের কিশোরবাবু চ্যাং দোলা করে পাশের পুকুরে ফেলে দিয়েছিল। এমন ফেলেছিল যে সেই ছেলে 1 সপ্তাহ জ্বরে ভুগেছিল। ইতিমধ্যে আমরা স্টেশনে এসে উপস্থিত হয়েছি। বোর্ডের দিকে তাকিয়ে দেখলাম প্রান্তিক। একটু এগিয়ে রিক্সা ধরলাম। রিক্সা চালককে কিশোর নাম বলল পাথরকুচি গ্রাম। রিক্সা চলতে লাগলো, কখনো গাছের মধ্য দিয়ে, কখনো বা নদীর বাঁধ দিয়ে। আমি একটু উৎসাহিত হয়ে রিক্সা চালককে জিজ্ঞেস করলাম, কাকু, শুনলাম ভুতুরে কাণ্ড কারখানায় নাকি গ্রামটার নাম আছে? রিক্সাওয়ালা একটু কম্পিত স্বরেই বলল, সে অল্প বিস্তার আছে বই কি। আমি আর তারপর কিছু বললাম না। প্রায় 40 মিনিট রিক্সা করে আসার পর অবশেষে এসে পৌঁছালাম পাথরকুচি গ্রামে, কিশোরের পিসির বাড়িতে। বাড়িটা বেশ ভালো, দোতলা বাড়ি, চারিদিকে গাছপালায় ঘেরা শান্ত জায়গা। আমরা বাড়িতে ঢুকতে যাব, ঠিক তখনই পিছন থেকে রিক্সাওয়ালা বলল, সাবধানে থেকো সব, আর সন্ধ্যার পর বাইরে বেরোবে না। বলে সে চলে গেল। আর আমরাও বাড়ির ভেতরে ঢুকে গেলাম। বাড়িতে পিসি মশাই, তাদের একটি মেয়ে ছিল, আর কাজের লোক নিয়ে 7 জনের মতো আছে। জল খাবার শেষ করে উপরের ঘরে গিয়ে বসলাম। বেশ বড় ঘর, চারিদিকে জানলা, জানলার বাইরে গাছপালা, পুকুর এইসব রয়েছে। সবকিছুই ঠিকঠাক, শুধু পূব দিকের জানলাটা দিয়ে বাইরে তাকালে শরীরটা কেমন যেন শিরশিরিয়ে ওঠে। ধু ধু করছে ফাঁকা মাঠ, তার মধ্যে দিয়ে একটা সরু আলপথ বয়ে গেছে। একটু দূরে তাকাতেই চোখ পড়ল একটা জায়গায়। জায়গাটা পিসির বাড়ি থেকে 100 দিনেক হাত দূরে হবে। জায়গাটা দেখেই যেন কেমন লাগছে। গাছ দিয়ে ঘেরা, আবার গাছগুলো শুকিয়ে কালো হয়ে গেছে, যেন প্রত্যেকটা গাছে একাধিকবার বাজ পড়েছে। মাথায় কতগুলো কাক উড়ে বেড়াচ্ছে আর তীক্ষ্ণ স্বরে চিৎকার করছে। গাছগুলোর ফাঁক দিয়ে একটা পুরো বাড়িও দেখা যাচ্ছে, কেমন যেন নিঝুম। আর সব থেকে অবাক করার মতো বিষয় হলো, খাঁ খাঁ রোদ সত্ত্বেও ওই জায়গাটা যেন আশ্চর্য রকম অন্ধকার। আর এই ফাঁকা মাঠে এরকম একটা জায়গা অনেকটা চাঁদের গায়ে কলঙ্কের মতো লাগছে। আমার ওই দিকটায় তাকাতেই কেমন অস্বস্তি হচ্ছিল। আগে পরে কিছু না ভেবে আমি জানলাটা বন্ধ করে দিলাম। এরপর দুপুরে বেশ জমিয়ে পেট পুজো সেরে উপরের ঘরে আবার এলাম। উপরে এসে কিশোর বলল, তবে জায়গাটা কেমন বল? এরকম জায়গা পাবি কোথাও? জায়গাটা যে মন্দ নয় সেটা আমি আগে আন্দাজ করেছিলাম। অনেকদিন পর হাওয়া বদলের জন্য এইরকম জায়গা পারফেক্ট। আমি বললাম, সবই ঠিক আছে, শুধু পূব দিকটা। আমার কথা শেষ না হতে হতেই কিশোর বলল, পূব দিকটা কি আছে পূব দিকে? বলেই ও জানলাটা খুলে দিল। না দেখতে চাইলেও আবার চোখ পড়ল সেই এক জায়গায়। কিন্তু এবার দেখি সব অন্যরকম। সেই অন্ধকার আর নেই, গাছগুলো জীবন্ত হয়ে উঠেছে। আশ্চর্য, কিছুক্ষণের মধ্যে এত পরিবর্তন। কথাগুলো মনের মধ্যে ভাবছি, ঠিক তখনই কিশোর বলে উঠল, কই রে বেটা, কি আছে পূব দিকে? আমতা আমতা করেই বললাম, হ্যাঁ না, মনে হয় মনের ভুল। কিশোর তো হো হো করে হেসে উঠে বলল,
5 থেকে তোকে দেখছি, তোর মনটা যে কিরকম সেটা এখনো বুঝলাম না। আমি বললাম, সে বুঝবি পরে। আচ্ছা, ওই পূব দিকের বাড়িটা কাদের? কিশোর একবার তাকিয়ে নিয়ে বলল, ওটা চৌধুরী ভিলা। অবশ্য এখন ওটা চোরদের আড্ডাখানা। ইনফ্যাক্ট ওই বাড়িটাতেই তো সব ভুতুড়ে কাণ্ড কারখানা হয় বলে শুনেছি। আমি বললাম, কেন, বাড়িতে লোক নেই? কিশোর বলল, না, তবে আর বলছি কি, আজ থেকে বছর 16 আগে কালবৈশাখীর রাতে ভয়ানক বজ্রপাত হয়। তাতেই বাড়ির সবাই একেবারে ওপারে চলে যায়। শুধু একটা 4 মাসের বাচ্চা এই বাড়িতে ছিল বলে বেঁচে যায়। তারপর আর আমি সেরকম কিছু জানি না। আমি বললাম, আর ভুতুরে কাণ্ড কারখানা? কিশোর বলল, হ্যাঁ, সে হয়তো। এখানকার লোকজন তো বলে এখনো নাকি ওই বাংলোতে মানুষ ঘোরাফেরা করে। সে মানুষ না মানুষরূপী অন্য কিছু তা জানি না। আমি একটু উৎসাহিত হয়েই বললাম, যাওয়া যায় নাকি একবার বাংলো দর্শনে? নিঃসন্দেহে। কিশোর দেখলাম জোর গলায় বলে উঠল। আমি বললাম, তাহলে কবে যাবি বল? কিশোর বলল, আগামীকাল চল। তবে রাত্রে গেলে ব্যাপারটা দারুণ জমবে। কথাটা শেষ না হতেই পিছন থেকে ধীরকণ্ঠে কে যেন বলে উঠল, না, ওইসব জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। পিছনে তাকিয়ে দেখি পিসিমণি, তার হাতে একটা বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল। পিসিমণি ওই একটা কথাতে কিশোর বেজায় বেঁকে বসল। পিসিমণি যেতে দেবে না। এদিকে আমাদের কিশোরবাবু ছাড়বার পাত্র নয়। কোনো কিছু মাথায় ঢুকলে সে যতক্ষণ সেটা না করছে ওর শান্তি নেই। আর তাই পিসিমণিকেও রাজি করাতে খুব একটা সময় লাগলো না। ঝিনুকও ঠিক সেই সময় উপরে এসে হাজির। সেও যাবার জন্য পাগল হয়ে উঠল। তার কথাবার্তা শুনে যা বুঝলাম, সেও আগে কখনো যায়নি। সে সেরকমই জানালো। আশ্চর্য, গ্রামের মধ্যে এইরকম একটা পুরো বাংলো, আর এত বছরে ঝিনুক একবারও যায়নি। কি এমন আছে ওখানে? কেমন একটা খটকা লাগলো। রাত্রে খাওয়া দাওয়া সেরে মায়ের সঙ্গে ফোনে কিছুক্ষণ গল্প করে আমি, কিশোর আর ঝিনুক উপরে ঘুমোতে চলে এলাম। আমাদের ঘরটা ঝিনুকের ঘরের একদম পাশেই। ওকে দেখলাম, প্রথমে তুমি করে কথা বললেও সমবয়সী হওয়ায় বেশ মানিয়ে গেছে। তুই করেই কথা চলছে। অল্প সময় বেশ বন্ধুত্ব হয়ে গেছে। উপরে উঠে ঝিনুককে গুড নাইট বলে আমরা আমাদের ঘরে এসে শুয়ে পড়লাম। আমি তখন ওই বাড়িটার কথা ভাবছি। ঠিক তখনই কিশোর বলে উঠল, পিসি যে কেন আমাকে ওই বাড়িটায় যেতে দেয় না কে জানে। আমি হাসতে হাসতে বললাম, কেন আবার? ওই ভুতুরে আছে বলে। কিশোর বলল, কি জানি বাবা, আমার কিন্তু খুব যেতে ইচ্ছা হয়। আর ছোটবেলায় যখন গেছি তখন কিন্তু বেশ ভালো লাগতো, বুঝলি। আমি বললাম, সে তো লাগবে বই, আমাদের তো কিছুতেই ভয় নেই। এই কথাগুলো বলে পাশ ফিরে ঘুমাতে যাব। ঠিক তখনই কিশোর আবার বলে উঠল, আরেকটা কথা কি জানিস, সবাই বলে ওই জায়গাটা দূর থেকে অন্ধকার দেখায়, গাছগুলো মরা কালো মনে হয়। আমি কিন্তু যখন দেখি সেসব কিছুই দেখি না, বরং গাছগুলো বেশ সবুজ মনে হয়। কথাটা শোনার পরই আমি বুঝলাম, আমি সেদিন জায়গাটা ঠিকই দেখেছিলাম, কালো অন্ধকার। কিন্তু সবাই যদি এরকম দেখে, তাহলে কিশোর অন্যরকম দেখে কেন? প্রশ্নটা মনে করতেই চোখ দুটো বুজে আসায় ঘুমের দেশে ছুটি কাটাতে চলে গেলাম। রাত্রে কেমন একটা অদ্ভুত স্বপ্নে ঘুমটা ভেঙে গেল। কেউ যেন হাত ছানি দিয়ে ডাকছে, আর চারপাশে শিয়াল, কুকুর, বিড়ালের আওয়াজ মিলেমিশে এক বিশ্রী শব্দ হচ্ছে। আমি যত এগোচ্ছি ততই যেন মাটির দিকে ঢুকে যাচ্ছি। সেই স্বপ্ন আমি
আগে কোনোদিন দেখিনি। এখানে এসে কেন এই ধরনের স্বপ্ন দেখলাম, এই প্রশ্ন কোনো উত্তর খুঁজে পেলাম না। তবে কি সত্যি এখানে ভুতুরে কাণ্ড কারখানা ঘটে নাকি? আর ওই রিক্সাওয়ালাই বা কেন সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে মানা করলো? ওই বাংলোয় কি এমন আছে? আর সব থেকে বড় কথা, ওই বাংলো সবাই একরকম দেখলেও কিশোর অন্যরকম দেখে কেন? মনের মধ্যে সব প্রশ্ন কেমন জট পাকিয়ে যাচ্ছে। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলা সত্ত্বেও আমি আশ্চর্যজনক ঘেমে উঠেছি। সাহস করে উঠে গিয়ে লাইটটা অন করে দেখলাম ঘড়িতে 3:30 বাজে। কিশোর তখনও মরার মতো ঘুমাচ্ছে। দরজা খুলে বারান্দার দিকে দাঁড়িয়েছি। ঠিক তখনই দেখলাম আলোর একটা রশ্মি ভেসে আসছে। রশ্মিটা পূব দিক থেকে আসছে। একটু অবাক হলাম, পূব দিকে তো মাঠ ছাড়া আর কিছুই নেই, তাহলে আলো আসছে কোথা থেকে? তবে কি ওই বাংলো থেকে? এই প্রথম আমি কোনো ঘটনায় এতটা ভয় পেয়েছি। ভীত সন্ত্রস্ত হয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বারান্দার পূব দিকের জানলার কাঁচটা সরিয়ে দিয়ে দেখি এক অদ্ভুত ঘটনা। কোথায় সেই পুরো বাংলো? কোথায় সেই মরা গাছ? সব কিছুই আলোয় সেজে উঠেছে। আলোর রোশনাই এতই উজ্জ্বল যে সেদিকে তাকানো মুশকিল, যেন কোনো উৎসব লেগেছে সেখানে। আলোর বিচ্ছুরণে চোখ বুজে আসছে। ঠিক তখনই দেখি সেই দৃশ্য, একটা ছায়ামূর্তি। সেটা যেন ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে, হেঁটে চলেছে গাছগুলোর পাশ দিয়ে। চমকে উঠলাম যখন দেখলাম যে সেখানে কোনো মানুষ নেই, শুধু ছায়া। সে যেন কিছু বলছে, কোনো একটা নাম। একটা অস্পষ্টতা সরে গেল। পরিষ্কার একটা মেয়েলি কণ্ঠস্বরে কেউ যেন বলছে, কিশোর, কিশোর এসেছিস বাবা? আয় আমার কাছে আয়, কবে থেকে অপেক্ষা করছি। আয় বাবা, কাছে আয়। আমার সারা দেহ যেন একটা পাথরে পরিণত হয়েছে। আমি আর পারছি না, কিছুই করতে পারছি না, না পারছি কথা বলতে। সেই ছায়ামূর্তি যেন একই কথা বারবার বলে চলেছে। আমার চোখ যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে, যেন মনে হচ্ছে আমি মাটির নিচে অন্ধকার জগতে ঢুকে যাচ্ছি, ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিলাম। চারপাশে বেজে উঠেছে বিকট কিছু হাসি, আর সেই হাসির মধ্যে ভেসে আসছে একটাই নাম, কিশোর। সকালে যখন ঘুম ভাঙল, দেখলাম আমি বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7:30 বাজছে। আমার পাশে ঝিনুক বসে আছে। সে অনেকটা হেসে আমাকে বলল, কি স্যার, ঘুম ভাঙলো? কাল রাত্রে তো বারান্দাতেই শুয়ে পড়েছিলেন। ঝিনুকের এই কথায় আমি একটু ঘাবড়ে গেলাম। কাল রাত্রে বারান্দায় ছিলাম, কিন্তু কি জন্য? ঝিনুক এবার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আপনার কি কিছুই মনে পড়ছে না? বলেই হা হা করে হেসে উঠল। এবার আমার একটু হলেও মনে পড়ল যে কাল রাতে আমি কোনো এক কারণে ভয় পেয়েছিলাম, কিন্তু কি জন্য? আমার স্মৃতি তো এত দুর্বল নয়, তাহলে মনে পড়ছে না কেন? কথাগুলো ভাবছি, এমন সময় পিসিমণি আমার আর ঝিনুকের জন্য কফি নিয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, কিশোর কোথায়? ঝিনুক বলল, ও নাকি কখন উঠে রোশন সিং এর সঙ্গে বাজারে গেছে। আমাকেও নিয়ে যেত নেহাত, আমি ঘুম থেকে উঠিনি তাই। তারপর আমি উঠে ব্রেকফাস্ট করে বাগানের দিকে একটু ঘুরছি। দেখলাম কিশোর আসছে। সে দূর থেকে দেখেই চেঁচিয়ে উঠল, কিরে, ঘুম ভাঙলো? আর তুই বারান্দায় কি করে গেলি? আমি মানে আমি
কিছু বলতে পারলাম না। কিশোর এবার বলল, কি আমি করছিস? আচ্ছা আচ্ছা, যাই হোক, চল ভেতরে চল, খাওয়া দাওয়া করি। আজ আবার সেই বাড়িতে যেতে হবে তো। এবার আমি একটু বুঝতে পারলাম, আর বুঝতেই কেমন একটা আতঙ্ক ঘিরে ধরলো আমাকে। কিন্তু ভাবলাম ওইসবে আর কিছু হবে না, ওইসব নিচুমুখী পাগলামো ছাড়া আর কিছুই নয়। এরপর সারা দিন বাড়িতে হাসি ঠাট্টা করে কেটে গেল। ইতিমধ্যে কিশোর কিছুটা ঠাট্টাও তামাশাও করে বসলো আমাকে আর ঝিনুককে নিয়ে। ও আমাকে জানালো ঝিনুকের নাকি আমার সঙ্গে কথা বলে বেশ ভালোই লেগেছে, আর সেই জন্যই আমাদের কিশোরবাবু ওরকম করছেন। কিন্তু ব্যাপারটা সিরিয়াস কিছু না হওয়ায় সেরকম কর্ণপাতই করলাম না। আমাদের ওই বাংলো থেকে ঘুরে চলে আসার কথা ছিল, কিন্তু রোশন সিং আর কিশোর দুজনে মিলে পিসিকে রাজি করিয়েছে যে সেখানে রাত কাটাবার জন্য। সেই মতো আমরা সন্ধ্যার পর শুকনো কিছু খাবার দাবার আর কম্বল নিয়ে বেরিয়ে পড়লাম ভুতুরে বাংলোর উদ্দেশ্যে। আমাদের উৎসাহ যত না ছিল, কিশোরের তার থেকে অনেকটাই বেশি ছিল। সঙ্গে আবার রোশন সিং আছে, আমাদের দারোয়ান। সে নাকি একসময় বড় কুস্তিগীর ছিল, কোনো কিছুতেই তেমন ভয় নেই। ফলে আমরা তিনজন বেশ নিরাপদে ছিলাম। আমার একটু চিন্তা ছিল গত রাতের ঘটনা নিয়ে, কিন্তু খুব একটা ভয় যেন লাগছিল না। আমরা হেঁটে চলেছি আলপথ দিয়ে, সবার সামনে কিশোর, মাঝে আমি আর ঝিনুক, আর সবার শেষে একটা মস্ত লাঠি নিয়ে রোশন সিং। চার পাশের আকাশটা যেন আজ একটু বেশি অন্ধকার, আকাশের চাঁদটাও যেন ঘোলাটে। ঘটনাটা ঘটলো তখন আমরা যেই আলপথটা শেষ করে বাংলো সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছি। অদ্ভুত একটা হাওয়া এসে আমাদের সমগ্র শরীর দুলিয়ে দিয়ে চলে গেল। সঙ্গে গাছগুলো কেমন যেন দোলা দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য আমার কালকের সেই ভয়াবহ ঘটনা মাথার মধ্যে চলে এলো। আমি আটকে উঠলাম। তবে কি আবার গত রাতের মতো কিছু ঘটতে চলেছে? আমার মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। মনে মনে ভাবছি যে রাত কাটানোর সিদ্ধান্তটা নিয়ে কি ঠিক করলাম? এইসব আমি যতক্ষণ ভাবছি, কিশোর, ঝিনুক আর রোশন সিং তখন ভেতরে ঢুকে আমাদের থাকার ব্যবস্থা করছে। আমিও আর বেশি 7-5 না ভেবে ভেতরে ঢুকে গেলাম। আমি বরাবরই কোনো জায়গা উপভোগ করতে ভালোবাসি, তাই বাংলোটা একটু ঘুরে দেখছি। দেখতে দেখতে কখন যে দোতলায় পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। আমার পিছনে কিশোরও চলে এলো। দোতলায় ঘরগুলো যেন অন্ধকার গুহার মতো, আর অস্বস্তিকর একটা আবহাওয়া। বাইরে হাওয়া থাকা সত্ত্বেও ঘরগুলোতে একেবারে হাওয়া চলাচল করছে না, যেন দম বন্ধ হয়ে আসছে। দেখলে মনে হবে যেন এখানে কোথাও লুকানো আছে নরকের দরজা। কিন্তু নিচে গিয়ে কিশোর এমন এক ঘটনার কথা বলল যেন ও এই সব কিছুই দেখেনি। ও বলল, ওপরের ঘরগুলো বেশ সুন্দর, এক কথায় অসাধারণ। আমি অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম ওর দিকে। ওর যেন এই বাড়িটাকে ভুতুরে বাড়ি বলে মনেই হচ্ছে না, আর ওর ব্যবহারের কেমন পরিবর্তন ঘটেছে এই বাংলোতে আসার পর। এমন সময় রোশন সিং বলে উঠল, ও চলো সবাই খেলি, অনেক রাত হলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। তাই খাওয়া দাওয়া সেরে একটা ঘরের বিছানা করে 4 জন শুয়ে পড়লাম। কিন্তু শুয়ে পড়লেও ঘুম আসে না।
প্রায় 2-2.5 ঘন্টা আমার চোখে ঘুম নেই। অন্যদিকে আমার বাঁদিকে রোশন সিং আর ঝিনুক ঘুমিয়েই চলেছে। কিন্তু এ কি, ডান দিকে কিশোর কোথায়? এখনই তো পাশেই ছিল। এমন সময় হঠাৎ দমকা হাওয়ার ভাঙা জানলাগুলোতে প্রচন্ড আওয়াজ শুরু হলো। আমাদের ঘরে কারা যেন ঢুকেছে। আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু আমি উঠতে পারছি না কেন। আমি যেন বাধা পড়ে গেছি শিকলের মধ্যে। যতই উঠতে যাচ্ছি সেই বাঁধন যেন আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। আমাদের ঘরটা আরো ছোট হয়ে আসছে, সবকিছু যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি, বাঁচাও বাঁচাও। আমি বুঝতে পারছি কেউ আমার গলা টিপে ধরেছে। রোশন সিং আর ঝিনুককেও আর দেখতে পাচ্ছি না। আমি ওদের নাম ধরে রাখলাম, রোশন সিং, রোশন সিং, ঝিনুক, জি জি। আমি আর বলতে পারছি না। কেউ যেন আমার গলার টুটি টিপে ধরেছে, আর চারপাশে বিকট কিছু কণ্ঠস্বর, তারা যেন উন্মাদ হয়ে উঠেছে। আমার শরীর ফেটে রক্ত বেরোচ্ছে। শিকলের বাঁধনের চাপে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধকার গহ্বরের মধ্যে। আর সেই গহ্বরে আমি দেখলাম কিছু অদ্ভুত দেহ। তারা মানুষের মতো হলেও যেন মানুষ নয়। তাদের শরীর পচে গেছে, এক বিশ্রী গন্ধ বেরোচ্ছে। আমি দেখলাম আমার শরীরের রক্ত তারা তাদের মুখে মাথায় মাখছে। আমি তখন শুধু দেখতে পাচ্ছি, কোনো কথা বলতে পারছি না। আমার পুরো শরীর যন্ত্রণায় কাহিল, আর সেই পিশাচের মতো দেহগুলো নৃত্য করছে, হাসছে। আমি যেন তাদের শিকার। আমি মরার মতো পড়ে আছি, শুধু চেয়ে দেখছি তারা ক্রমশ আমার দিকে এগোচ্ছে। আর একটা সময় তারা আমার দেহের প্রতিটি অঙ্গ ধরে টানছে, যেন ছিঁড়ে নেবে। যন্ত্রণায় ছটফট করলেও আমার কাউকে ডাকার ক্ষমতা নেই। আমি শুধু মনে মনে ভাবছি, আর কিছু মুহূর্ত, তারপরে আমি পুরোপুরি ওই পিশাচদের করাল গ্রাসে চলে যাব। আমি মনে মনে বললাম, ভালো থেকো মা, এই জীবনে আর তোমার সঙ্গে দেখা হলো না, ভালো থেকো বাবা। এমন সময় হঠাৎ একটা তীব্র আওয়াজ, আর হঠাৎই সব অদৃশ্য। আমি দেখলাম রোশন সিং আর ঝিনুক, তাদেরও আমার মতোই অবস্থা। রোশন সিং আমার কাছে এসে আমার বাঁধন খুলে দিল। সে জানালো তাদেরও একই অবস্থা করেছিল, কিন্তু নেহাতি ক্ষমতার জোরে সেখান থেকে সে আর ঝিনুক বেরিয়ে এসেছে। তার কাছে ছিল মহাদেবের ত্রিশূল, তাই আরো সহজ হয়েছে। আমার দেহ থেকে তখন রক্ত বেরোচ্ছে। আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, কিশোর, কিশোর কোথায়? কিন্তু রোশন সিং জানালো সে জানে না। আমি তখন একটু সুস্থ হয়েছি, তাই আমরা সবাই মিলে উপরে গেলাম কোনো মতে। কিন্তু সেখানে গিয়ে আমরা দেখি এক অদ্ভুত দৃশ্য। কিশোর ঘুমাচ্ছে, আর তার পাশে বসে একজন মহিলা। তার পরনে হলুদ রঙের একটা শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, আর গা ভর্তি গহনা, লম্বা চুল। সে কিশোরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমরা যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমরা একটু এগোতে সেই মহিলা আমাদের দিকে তাকালো। তার রক্তবর্ণ চোখ আমাদের দিকে তাকিয়ে সে বলল, খবরদার, কেউ আসবে না। এতদিন পর আমি আমার ছেলেকে পেয়েছি, আর তোমরা এসেছো আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যেতে।
মনে রেখো, ও আর তোমাদের কাছে কোনোদিনও ফিরবে না। ও আমার ছেলে, আমারই থাকবে। আর বলে দিও ওই কুচক্রী মেয়ে ছেলেকে, নারী ছেড়ে ধনকে কোনোদিনও কেউ আলাদা করতে পারেনি আর পারবেও না। আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আমার কাছে। আর তারপর আমাদের চোখের সামনে যা ঘটলো তা আরো ভয়ঙ্কর। জীবদ্দশায় এরকম ঘটনা কেউ দেখেছে বলে মনে হয় না। সেই মহিলাটি কিশোরের শরীর থেকে তার হৃৎপিণ্ডটি বার করে নিয়ে যেন কিশোরের কপালে স্নেহ ভরা চুমুখে ধীরে ধীরে বাতাসে মিশিয়ে গেল। একটা দমকা বাতাস যেন সমস্ত বাংলোটাকে নাড়িয়ে দিয়ে চলে গেল। কিছু বুঝে ওঠার আগে সব কিছু শেষ হয়ে গেল। কিশোরের নিথর দেহটা পড়ে আছে আর ঝিনুক কাঁদছে। আমি পাথরের মতো হয়ে গেছি। নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে নিজের চোখের সামনে এইরকম একটা ঘটনা দেখলাম। আমার কাছে তখনও বিষয়টা পরিষ্কার নয়। শরীরটা যন্ত্রণায় ছিঁড়ে খাচ্ছে। কিছু মুহূর্ত পর সকাল হলো। আমরা সবাই বাংলোর বাইরে বেরিয়ে এসেছি। বাংলোটা পুরোপুরি ভেঙে গড়িয়ে গেছে, যেন কিশোরের অপেক্ষাতেই ছিল। গ্রামের মানুষ কিশোরের দেহটা বাইরে নিয়ে এসেছে। পিসিমণি প্রায় উন্মাদ হয়ে গেছে এই পুরো ঘটনায়। কিশোরের মা বাবা এসে উপস্থিত। তারা যেন নিজের মধ্যে নেই। পুত্র শোকে কাতর হয়ে পড়েছে তারা। গ্রামের সকলের চোখে জল। হঠাৎই কিশোরের মা বলে উঠল, সব আমার জন্য, সব আমার জন্য। তার এই একটা কথাই যেন পুরো ঘটনাটা নতুন মোড় পেল। এরপর তার মুখে পুরো ঘটনাটা শুনলাম। তার মুখে সমস্ত রহস্যের উন্মোচন ঘটল। এই ঘটনাটা আর ভুতুড়ে রইল না, সিনেমার মতো এক থ্রিলার ঘটনায় পরিণত হলো, যার শুরুটা হয়েছিল 16 বছর আগে এক ঝড় বৃষ্টি রাতে। সেদিন রাত্রে চৌধুরী বাংলায় বজ্রপাত হয়েছিল ঠিকই, কিন্তু সেই বজ্রপাতে কেবল 2 জনের মৃত্যু ঘটেছিল। বাকি সকলকে হত্যা করা হয়েছিল। কিশোর তার কিছুদিন আগে চৌধুরী বাড়ির ছোট বউয়ের কোলে জন্মগ্রহণ করে। কেবলমাত্র সন্তান সম্ভবা না থাকার কারণে লোভের বশে কিশোরকে চুরির বাসনা নিয়ে এই ঘৃণ্য কাজ করেছিল কিশোরের মা। এবং এই সমস্ত কাজের সাক্ষী দারোয়ান রোশন সিং, কারণ তার হাত দিয়ে এই কাজ করানো হয়েছিল। গ্রামের মানুষ হতবাক হয়ে রইল। তারা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আমি অশ্রু ভরা দৃষ্টিতে চেয়ে রইলাম কিশোরের দেহের দিকে। সেদিন প্রথমবারের এবং শেষবারের জন্য আমি চোখের সামনে এক নর পিশাচ দেখলাম, যে কিনা লোভের বশে এক ফুটফুট শিশুকে তার গর্ভধারিণী মায়ের থেকে আলাদা করেছে, খুন করেছে। গ্রামের মানুষ পুলিশে খবর দিল। তারা এসে সমস্ত ঘটনা শুনে কাকিমাকে গ্রেপ্তার করলো। পুলিশ ভ্যানে তোলার সময় একটা চিঠি সে হাতে পেল, রোশন সিং এর চিঠি। রোশন সিং লিখেছে, মেম সাহেব, অনেক পাপ কাজ করলেও আপনার সঙ্গ দিয়ে যে পাপ কাজ আমি করেছি তার বোঝাটা একটু বেশি হয়ে গেল, তাই আর সামলাতে না পেরে নিজেকে শেষ করে দিচ্ছি। এই জগৎ ত্যাগ করলাম, বিদায়। আপনারা শুনছিলেন পার্থিব ঘোষের লেখা নৃশংস মাতৃত্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। গল্পটি অনেকের সাথে শেয়ার করুন, যাতে অনেকের কাছে গল্পটি পৌঁছে যায়। আরও নিত্য নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।